শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ৮৭। শুদ্ধ কেবিনে পা রাখতে যাবে তখনই মধ্যবয়সী একজন নার্স দ্রুত পায়ে এগিয়ে এলেন, হাতের বন্ড পেপার সপাটে মেলে ধরে তাড়া দিলেন সই করার জন্য। বন্ড পেপার দেখে কেন জানি তার হাতটা মৃদুভাবে কাঁপছে, এক ঝাঁক কষ্টরা বুকে দলা পাকিয়ে জমাট বেঁধে আছে। তবুও আর সময় নষ্ট না করে পাথরের মতো শক্ত হয়ে বন্ডে সই করে দিল সে। নার্স পেপার হাতে ছুটলে শুদ্ধ দ্রুত কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে দেখল শীতল পেট চেপে ধরে গুমড়ে গুমড়ে কাঁদছে। কারো উপস্থিতি বুঝে ঘাড় ঘুরিয়ে তাকে দেখা মাত্রই হাউমাউ করে কেঁদে উঠল। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া শরীর নিয়ে কোনো মতে পেট আঁকড়ে ধরে উঠে বসল। তাকে উঠতে দেখে শুধু দ্রুত গিয়ে বুকে আগলে নিল। যত্ন করে মাথায় হাত বুলালেও তার মুখ দিয়ে একটাও শব্দ বের হলো না। তখন শীতলী ফোঁফাতে ফোঁফাতে বলল, পেটে বাবু। পেটের অসহ্য যন্ত্রণায় কুঁজো হয়ে যাচ্ছে মেয়েটা, তবু দুই হাতে পরম মমতায় নিজের গর্ভকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে। তার কথাতে বুঝতে বাকি নেই তাকে সবটা জানানো হয়েছে। মেয়েটা বরাবরই বাচ্চা পাগল, সুন্দর বাচ্চাদের দেখলে চেপে ধরে চুমুটুমু খেয়ে গাল চটকে একাকার করে। সেই মেয়েই নিজের বাচ্চাকে টিকে রাখতে পারছে না। পরিস্থিতি সামাল দিতে শুদ্ধ আগে নিজেকে সামলে নিল, তারপর শীতলের চোখ মুখ দিয়ে বেশ নরম সুরে বলল, কাঁদে না, শান্ত হও, আবার হবে। এ কথা শুনে শীতল কাঁদতে কাঁদতে শুদ্ধের পায়ের কাছে বসে পড়ল। খুব ভালো করে বুঝলো শুদ্ধ ডাক্তারের মতো অ্যাবর্শনের কথায় তাকেই বলবে, যথাসাধ্য বোঝাবে অ্যাবর্শন করানোর জন্য। কিন্তু সে সেটা কিছুতেই মানতে পারছে না, বুঝতে পারছে না এইসব কোন ভুলের মাসুল দিচ্ছে। জীবন তাকে নিয়ে এ কোন খেলায় মেতেছে। অসহায় সুরে শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, আমার সেই সম্বলটুকু কেড়ে নিতে দিয়েন না, ওদেরকে বারণ করুন, আমি কিছুতে অ্যাবর্শন করাবো না। ও তো আমাদের অংশ, আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের বৈধ সম্পর্কের পবিত্র প্রাপ্তি। তাহলে ওকে কেন মেরে ফেলতে হবে, কেন আমার থেকে আলাদা করে দিতে হবে? শীতলের আর্তনাদগুলো শুদ্ধের বুকে তীরের মতো বিঁধল। সে শুকনো ঢোক গিলে শীতলকে বাহুডোরে আগলে নিল, তারপর শক্ত করে বুকে জড়িয়ে ভেজা কণ্ঠে বলল, আল্লাহ আবার আমাদের দেবেন, আবারও হবে, কিন্তু আগে তোকে তো বাঁচতে হবে। না, আমার এটাই চাই, একেই চাই। অ্যাবর্শন করালে আমি মরে যাব, সত্যি মরে যাব। ওদের বারণ করুন, আমি জানি আমার মন বলছে আমার বাবা আমার সন্তান হয়ে আমার কাছে ফিরে এসেছে। একবার বাবাকে হারিয়েছি, আর না, একটু রহম করুন আমার ওপর। আমি যে আর পারছি না, আর কত সহ্য করব আমি। শুদ্ধ কথা খুঁজে পেল না। শীতলের মুখটা দুহাতে আগলে ধরে কপালে কপাল ঠেকিয়ে ভাঙা গলায় বলল, তোর কষ্ট হচ্ছে, আমার হচ্ছে না। এত পাষাণ ভাবিস আমাকে। আমার রক্ত, আমার অংশ, আমারই আদেশে আজ নিঃশেষ হয়ে যাচ্ছে। আমার বুক কাঁপছে না, খারাপ লাগছে না? আমিও ভেতর ভেতর মরে যাচ্ছি, দেখতে পাচ্ছিস না? অ্যাবর্শন না করালে তুই মরে যাবি, তখন কার জন্য বাঁচবো আমি, আর কি আছে আমার? শুদ্ধের কথা শুনে আচমকা শীতলের কান্না থেমে গেল। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তার বিশুদ্ধ পুরুষটার দিকে। বিশুদ্ধ পুরুষটাও কষ্ট পাচ্ছে। না না, এটা হতে দেওয়া যাবে না। পৃথিবীর সমান কষ্ট এসে তার বুকে জমা হলেও সে প্রার্থনা করবে তার প্রিয় পুরুষটা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। সে শুদ্ধের হাতটা নিজের কপালে ঠেকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। পেটে যেমন ব্যথা, বুকে তার থেকেও শতগুণ বেশি ব্যথা। তখন রুবাবসহ বাড়ির অন্য সদস্যরা উপস্থিত হলো। সিমির মেয়েটাকে বুকে জড়িয়ে নিলেন। তখন নার্স এসে ইশারা করতেই শুদ্ধ কাজ জড়িয়ে ধরে শীতলকে অপারেশন থিয়েটারের ভেতর নিয়ে গেল। আসতে গেলে করুণ চাহনিতে নাসূচক মাথা নাড়ালো। তার ভয় লাগছে, বড্ড অসহায় লাগছে। অগত্যা শুদ্ধ ডাক্তারকে রিকোয়েস্ট করায় থাকার অনুমতি পেল। অতপর ডাক্তাররা টুকটাক কী সব করলো। শীতল শক্ত করে শুদ্ধর হাত ধরে নিশ্চুপ তাকিয়ে রইল। চোখের কার্নিশ বেয়ে জল গড়াতে গড়াতে ধীরে ধীরে তার চোখ জোড়া বুজে এলো। তারপর আর কিছু মনে নেই। ডাক্তারদের মাথার উপরে থাকা টিভির মতো স্ক্রিনে কিছু একটা শুদ্ধকে দেখিয়ে জানালেন, শীতলের ভ্রূণের আকার খুব একটা বড় না, তবে ব্যথার তীব্রতা বেশি। তাই ওনারা চাচ্ছেন পেটে ছোট ছিদ্র করে যন্ত্রের মাধ্যমে টিউব থেকে ভ্রূণটি বের করে আনতে। ভাগ্যিস টিউব ফেটে রক্তক্ষরণ হয়নি, যদি হতো তাহলে ওপেন সার্জারি করতে হতো। শুধু চুপ করে সব শুনল। শীতলের যে অবস্থা, তাকে পুরোপুরি অজ্ঞান করে কাজ করা হচ্ছে।
যাতে গভীর ঘুমে থাকে এবং আর কোনো ব্যথা অনুভব না করে। ভ্রূণটিকে যখনই টেনে বের করলো, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। তারপর শীতলের দিকে একবার তাকিয়ে ধীর পায়ে বেরিয়ে এলো। দেওয়ালে মাথা ঠেকিয়ে অসাড় হয়ে বসে রইল। অন্যরা এসে বুঝ দিল, কত কি বলে বোঝালো। সবই চুপচাপ শুনলো শুদ্ধ। বেশ কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজার উপরে থাকা লাল বাতিটা নিভে গেল। ওটি থেকে দুজন ডাক্তার বেরিয়ে এলেন। ওনাদের দেখে শুদ্ধ উঠে এগিয়ে গেল। তার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা থমকে যাচ্ছে, শরীরও অসাড় হয়ে আসছে। ডাক্তার শুদ্ধকে দেখে মাস্ক খুলে ক্লান্ত স্বরে বললেন, শি ইজ আউট অফ ডেঞ্জার, বাট আই এম সরি মিস্টার সোয়াইপ, উই কুডন্ট সেভ দ্য বেবি। শুদ্ধ মলিন হাসলো। তার কানে শুধু আই এম সরি শব্দটুকুই প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। এক প্রিয়কে বাঁচাতে গিয়ে সে আরেক প্রিয়কে চিরতরে হারিয়ে ফেললো। ভেবেছিল আজকের দিনটা তার জন্য শুভ। বছরের পর বছর কষ্ট করে নিজের তৈরি আবিষ্কারে সফলতা এসেছে। অবশ্যই আজকের দিনটা অন্যতম, কিন্তু মোটেও না আজকের দিনটা তার জীবনে সবচেয়ে জঘন্য দিন। এমন দিনক্ষণ শত্রুরও জীবনে না আসুক, এমন অভিজ্ঞতা কারো না হোক। অতঃপর কয়েক ঘন্টা পর শীতলকে কেবিনে নেওয়া হলো। অবচেতন এখনও। কেবিনে নেওয়া মাত্র কেবিনের সামনে পুলিশ পাহারায় থাকলো। বাড়ির সদস্যরা একে একে দূর থেকে দেখলেন প্রতিনিয়ত জীবন নিয়ে যুদ্ধ করা আদুরে মেয়েটাকে, যে পুতুলের মতো আদর যত্নে বড় হলেও বর্তমান পরিস্থিতি বয়সের তুলনায় বড় করে তুলেছে। অনেকক্ষণ হলো মাগরিবের আজান হয়েছে। একজন পুলিশ ভিড় না করে বাসায় যেতে বললেন। ওনার কথায় সীতারাও শুদ্ধ থাকলো হসপিটালে। সারাফত চৌধুরী আর রুবাব থাকতে চাইলে পুলিশ অ্যালাউ করলেন না। অগত্যা চোখের জল ফেলতে ফেলতে ওনারা বাড়ির দিকে রওনা হলেন। শুদ্ধ আর সীতারা কেবিনের সামনে বসে রইলেন। শুদ্ধ কিছু একটা ভেবে মায়ের দিকে তাকালো, জানালো উনি যেন এখানেই থাকেন, সে ডাক্তারের সঙ্গে কথা বলে এক্ষুনি চলে আসবে। সীতারা সম্মতিসূচক মাথা নাড়ালে শুধু ডাক্তারের চেম্বারের দিকে গেল। যেতে যেতেই কিছু হিসাব মিলিয়ে নিল। সাধারণত 1.5 মাসের ভ্রূণ কোনো পূর্ণাঙ্গ মানব শিশুর অবয়ব পায় না। এটি মূলত রক্ত জমাট বাঁধা একটি মাংসপিণ্ডের মতো দেখায়। মেডিকেল প্রোটোকল এবং আইনি দিক থেকে 1.5 মাসের ভ্রূণকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয় না। মেডিকেলের নিয়ম অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ এগুলোকে বায়োলজিক্যাল ওয়েস্ট হিসেবে বিশেষ প্রক্রিয়ায় নষ্ট করে ফেলে, কারণ এত ছোট ভ্রূণ দেখলে বাবা মায়ের মানসিক ট্রমা বাড়তে পারে। এজন্যই মূলত ডাক্তাররা এটি দেখাতে চান না। কিন্তু শুদ্ধ দেখবে, যেভাবেই হোক একবার হলেও তার অংশকে ছুঁয়ে দেখবে। এসব ভেবেই সে হন্য হয়ে শীতলের সার্জারি করা ডাক্তারকে খুঁজে বের করলো। ডাক্তার পেশেন্ট দেখে বাসায় যাওয়ার তৈরি হয়েছিলেন। শুদ্ধ কথা বলতে চাইলে বিরক্ত হলেও চেপে গেলেন। শুধু কয়েক সেকেন্ড চুপ থেকে খুব কাতর স্বরে অনুরোধ করলো, শেষবারের মতো তার সন্তানকে দেখতে চাই সে। তার সন্তানের অবয়ব না হোক, মানব গঠনের আকার না থাকুক, তবুও সে দেখবে, একটু ছুঁয়ে দেখবে এবং নিজে হাতে দাফন করবে। মধ্যবয়সী ডাক্তার তার কথা শুনে চশমা খুলে হাতে নিলেন। জিজ্ঞাসা করলেন, প্রথম সন্তান ছিল? জি। ইয়াং ম্যান, সবই বুঝছি, কিন্তু হসপিটালের নিয়ম অনুযায়ী যা চাচ্ছেন দেওয়ার নিয়ম নেই। ও তো বেঁচে নেই, হেলায় ফেলে দিবেন। এর চেয়ে আমার অংশ না হয় আমাকেই দিন প্লিজ। ডাক্তার কয়েক সেকেন্ড সুধীর মুখের দিকে তাকিয়ে রইলেন। কেন জানি কাতর সুরে বলা কথাটা ফেলতে পারলেন না। নার্সকে ডেকে নিচু স্বরে আদেশ করলেন ভ্রূণটা আনতে। নার্স একটা ছোট্ট কাচের জারে ছোট্ট একদলা রক্তাভ মাংসপিণ্ড এনে সুধের হাতে দিল। শুদ্ধ কাঁপা কাঁপা হাতে সেটা নিল। 1.5 মাসের সেই ছোট্ট অস্তিত্বটি দেখে তার মনে হলো কেউ কলিজাটা টেনে ছিঁড়েছে। এটাই সেই প্রাণ যার জন্য শীতলের এত আকুতি। সে কম্পিত হাতে আঙুলের ডগা দিয়ে আলতো করে সেই নরম পিণ্ডটা ছুঁয়ে দেখল। এটাই তার আর শীতলের ভালোবাসার ফল, যাকে হারিয়ে ফেলল। তাকে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক্তার সাবধান করে দিলেন, এসব কথা কেউ যেন না জানে। শুদ্ধ মাথা নাড়িয়ে জারটি টিস্যুতে মুড়িয়ে নিল। তারপর ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। ডাক্তার তার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে নিজেও বেরিয়ে গেলেন। রোজ রোজ কত ঘটনার সাক্ষী হতে হয়, আর মানুষ অভ্যাসের দাস। আগে এসব দেখে খারাপ লাগলেও নিত্য নতুন ঘটনার সাক্ষী হয়ে অভ্যাস হয়ে গেছে। সীতারা চৌধুরী ওখানেই বসে আছেন। শুদ্ধ একটি ব্যাগ নিয়ে মায়ের পাশে বসলো। মা ও ছেলে নীরবতার মাঝে মাঝেই বেশ কিছুক্ষণ কেটে গেল। শুদ্ধকে মাথা নিচু করে বসে থাকতে দেখে সীতারা হঠাৎ ছেলের কাঁধে হাত রাখতেই শুদ্ধ তাকালো। তার চোখ জোড়া জলে টইটম্বর। চোখের পলক ফেলতে না চাইলেও ঝরঝর করে অশ্রু ঝরে গেল।
মায়ের সামনে কান্না করা যায় নাকি? সে পালিয়ে বাঁচতে দ্রুত চোখ মুছে উঠে দাঁড়াতে গেলে সীতারা হাত ধরে থামিয়ে দিলেন। ছেলের বুকে পিঠে মাথায় মমতার হাত বুলাতে বুলাতে ব্যাকুল স্বরে বললেন, কষ্ট পাস না বাবা, সব ঠিক হয়ে যাবে। শুদ্ধর মনে পড়ে না সে মায়ের সামনে শেষ কবে কেঁদেছে। এতদিন পর, এত বছর পর আজকে এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় বোধ করলো সে। এদিকটায় কেউ আসছে না দেখে মায়ের পায়ের কাছটায় হাঁটু মুড়ে বসে পড়ল। মুখ লুকালো মমতাময়ী মায়ের কোলে। চোখের পানি ঝরঝরিয়ে ঝরতে লাগলো। শক্ত মনের ছেলেটাকে এভাবে কাঁদতে দেখে সীতারা দিশা হারিয়ে ফেললেন। নিজেও কাঁদতে কাঁদতে পাগলের মতো ছেলের বুকে, মাথায়, পিঠে একবার করে হাত বুলাতে লাগলেন। মায়ের সামনে ছেলে কাঁদলে কোনো মা শান্ত থাকতে পারে? শুদ্ধ বরাবরই ওনার বাধ্য ছেলে, অথচ সেই ছেলে আজ ভেঙে পড়ছে। না জানি কত কষ্ট পাচ্ছে ছেলেটা। শুদ্ধ এতক্ষণ নিজেকে সামলে নিলেও কেন জানি আর পারল না। ধৈর্যহারা হলো, সহ্য শক্তির মাত্রা অতিক্রম করে বাচ্চাদের মতো মায়ের হাত আঁকড়ে ধরল। তারপর মায়ের কোলে মুখটা লুকিয়ে কান্না ভেজা স্বরে বিড়বিড় করে বলল, শুনেছি পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য আশ্রয় নাকি মায়ের শাড়ির আঁচল। আম্মু, ও আম্মু, আজ তোমার ওই আঁচলটা দিয়ে আমায় একটু আড়াল করো না প্লিজ। তোমার আঁচলের নিচে আমাকে এমনভাবে লুকাও যেন বাইরের কেউ আমার কান্নার শব্দ শুনতে না পায়, কেউ যেন আমার নিঃস্ব হওয়া দেখতে না পায়। আম্মু, আম্মু, আজ এই হাতে আমি ওকে স্পর্শ করেছি। ও আমার অংশ, আমাদের সন্তানও। আমার আদেশে ওকে মেরে ফেলা হয়েছে। আমার কি দোষ বলো? ও এভাবে কেন এলো? এলোই যখন এভাবে কেন? ও তো কেবল রক্তপিণ্ড মাত্র। তবু আমার এত কষ্ট হচ্ছে কেন? কেন এই ব্যর্থতাটুকু সইতে পারছি না আমি? কেন আজ যুক্তি দিয়েও নিজেকে সামলাতে পারছি না? তোমার শক্ত সমর্থ ছেলেটা যে আজ তাসের ঘরের মতো গুড়িয়ে যাচ্ছে আম্মু, দোহাই লাগে। সেটাই নিষ্ঠুর পৃথিবীকে বুঝতে দিও না। বুঝতে দিও না শুদ্ধরা ভাঙে, শুধুদেরও কষ্ট হয়। আপনজন হারিয়ে শুধুদেরও বুকের ভেতরটাও রক্তাক্ত হয়, অসহ্য যন্ত্রণায় কাতর হয়। আজ তোমার ছেলে হেরে গেছে আম্মু, গো হারান হেরে গেছে। আজ এই অপূর্ণতাটুকু শুদ্ধকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। শীতলকে বুঝ দিলেও নিজেকে আর সামলাতে পারছি না আম্মু, একটুও পারছি না। আমাকে একটু লুকিয়ে রাখো আম্মু, প্লিজ একটু লুকিয়ে রাখো। সুধের প্রতিটা কথা সীতারার বুকে গিয়ে বিঁধল। উনি কিছু বলতে চেয়েও পারলেন না। ওনার চোখের পানিতে বুকের কাছটা ভিজে একাকার। কি বলবেন, কি করবেন, কি করলে ছেলের বুকের লাভা নিবে? আজকে সায়ন থাকলে কতই না ভালো হতো, শুদ্ধকে আগলে নিতে পারত। উনি মনে মনে কত করে সায়নকে ডাকলেন, পাজিটা ওনার ডাকে সাড়া দেয় না, আম্মু বলে ডাকে না। এভাবেই বেশ কিছুক্ষণ থেকে শুদ্ধ সোজা হয়ে বসলো, দুই হাতে মুখ মুছে নিল। শীতল ঘুমাচ্ছে, রাতে জাগবে বলে মনে হয় না। সে রিসিপশনে গিয়ে আরেকটা কেবিন নিয়ে সীতারাকে রেস্ট করতে বলল। সে ভালো করেই জানে রুবাব হসপিটালের আশেপাশে আছে। ফোন কল করে উপরে আসতে বলে ব্যাগটা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। তারপর হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ছুটল বাড়ির পথ ধরে। জ্যাম পেরিয়ে নার্সারি চোখে পড়লে গাড়িটা থামিয়ে একটা বকুল ফুলের চারা কিনলো। তারপর বাড়ির গেট পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো। এক হাতে ব্যাগ আর অন্য হাতে বকুলের চারাটি নিয়ে এগোলো বাগানের একপাশে। হাঁটু মুড়ে বসে কাঁপা কাঁপা হাতে ছোট করে গর্ত খুলল। খুব সাবধানে যেন ব্যথা না লাগে সেভাবে ছোট্ট মাংসপিণ্ডটি মাটির গভীরে শুয়ে দিল। তারপর ঝাপসা চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোকে বাঁচাতে পারলাম না, ডাস্টবিনেও ফেলতে পারলাম না। জীবন্ত অবস্থায় না থাকলেই মৃত অবস্থায় অন্তত চোখের সামনে থাক। কথা বলে শার্টের হাতায় চোখ মুছল। তারপর কাপড়ে মোড়ানো সেই পিণ্ডটির উপর মাটি দিয়ে দিল। সামান্য এই কাজটুকু করতে গিয়ে তার মনে হলো মাংসপিণ্ড নয়, নিজের কলিজাটাকে কবর দিচ্ছে। এই দৃশ্যটুকু অদূরে দাঁড়িয়ে দেখলেন সারাফাত চৌধুরী। মলিন হেসে বললেন, এক টুকরো মাংসপিণ্ডের জন্য তোমার আজ কত মায়া, কত দরদ। আজ কি তবে বুঝতে পারলে, বাবা সন্তান ভালো হোক কিংবা খারাপ, সুস্থ হোক কিংবা অসুস্থ, প্রতিটা বাবার কাছেই তার সন্তান কলিজার টুকরো, যার অস্তিত্ব এখনো পৃথিবীর আলো দেখেনি। তার জন্যই যদি তোমার বুকটা এভাবে ফেটে যায়, তবে ভেবে দেখো তোমাদের কারো কোনো অমঙ্গল দেখলে আমার এই কলিজাটায় কী দশা হয়।